আচ্ছা, আপনারা কি কখনো দীঘা বা পুরীর বিচে দাঁড়িয়ে এটা ভেবেছেন যে এই বিশাল বিচটা দেখছেন কয়েক মাস পর এসে হয়তো দেখবেন এটা অনেকটাই বদলে গেছে। মনে হয় যেন কেউ এক রাতের মধ্যে হাজার হাজার টন বালি কোথা থেকে সরিয়ে নিয়ে গেছে। এই বালিগুলো আখে যায় কোথায় বলুন তো? আর কোথা থেকেই বা ফিরে আসে? চলুন আজ কোস্টাল হাইড্রোলিক্সের এই চলমান সৈকতের রহস্যটাই ভেদ করা যাক। হ্যাঁ, এটাই হলো আজকের মূল প্রশ্ন। আমাদের এত পছন্দের বীজগুলো কেন ঋতু পরিবর্তনের সাথে সাথে এমন লুকোচুরি খেলে? মানে শীতকালে যে সৈকতটা এত চওড়া আর সুন্দর দেখায়, বর্ষাকালে সেটাই বা কেন এত ছোট হয়ে যায়? এই যে বালির আসা যাওয়া, এর পেছনের আসল বিজ্ঞানটা কি? আসলে এই পুরো রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা অসাধারণ প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে। এর নাম হলো লিটোরাল ড্রিফট। সহজ বাংলায় বলতে গেলে এটা হলো সমুদ্রের ধারে বয়ে চলা একটা অদৃশ্য বালির নদী। তো এই লিটোরাল ড্রিফট জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, যখন সমুদ্রের ঢেউ একদম সোজাসুজি এসে ধাক্কা না মেরে একটু তেড়ছাভাবে বা অ্যাঙ্গেল করে সৈকতে আছড়ে পড়ে, তখন সেটা বালি আর পলিকে ধাক্কা দিয়ে তটরেখা বরাবর ঠেলতে ঠেলতে নিয়ে যায়। সৈকত বরাবর বালির এই যে নিরন্তর বয়ে চলা, একেই আমরা বলি লিটোরাল ড্রিফট। এই ছবিটা একবার দেখুন। ঢেউটা যে কোণে বা অ্যাঙ্গেলে এসে তীরে লাগছে, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আলফা বলি, এটাই হলো এই অদৃশ্য বালির নদীর আসল ইঞ্জিন। ব্যাপারটা অনেকটা ক্যারাম বোর্ডের মতো। ভাবুন তো, স্ট্রাইকার দিয়ে ঘুটিকে যদি সোজা না মেরে একটু কোণ করে মারেন, তাহলে কি হয়? ঘুটিটা তো সামনের দিকে যায়, সাথে পাশের দিকেও কিছুটা এগিয়ে যায়, তাই না? এখানেও ঢেউ ঠিক সেই স্ট্রাইকারের কাজটা করে, বালিকে তট বরাবর ঠেলে নিয়ে যায়। আর এই বালি সরে যাওয়ার প্রক্রিয়াটা না একটা জিগজ্যাগ নাচের মতো। দেখুন, প্রথম স্টেপ হলো সোয়াশ, মানে ঢেউয়ের ধাক্কায় জল আর বালি কোনাকুনিভাবে সৈকতের ওপর দিকে উঠে আসে। আর দ্বিতীয় স্টেপ হলো ব্যাকওয়াশ। এবার গ্র্যাভিটির টানে জল আর বালি সোজা নিচের দিকে নেমে যায়। এই যে কোনাকুনি ওঠা আর সোজা নামা, এটা বারবার হতে থাকার ফলে বালিটা তট বরাবর একটু একটু করে এগোতে থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যদি ঢেউয়ের আসার কোণটা বদলে যায়, তাহলে কি এই বালির নদীর প্রবাহের দিকও বদলে যাবে? একদম ঠিক। ঢেউয়ের অ্যাঙ্গেল পাল্টালে বালির প্রবাহের দিকও পাল্টে যায়। কিন্তু শুধু দিক নয়, কতটা বালি সরবে সেই পরিমাণটাও কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। আসুন দেখি এই প্রবাহের আসল নিয়ন্ত্রক বা কন্ট্রোলের কারা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রোলার হল বালির কণার গড় আকার, বা যাকে আমরা বলি গ্রেইন সাইজ। এই গ্রাফটা দেখুন, এখানে D50 দিয়ে বালির কণার গড় সাইজ বোঝানো হচ্ছে। ছোট মিহি কণা দিয়ে তৈরি সৈকতের ঢাল কম হয়, আর বড় মোটা কণা দিয়ে তৈরি সৈকতের ঢাল অনেক বেশি খাড়া হয়। ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, জলের স্রোতের পক্ষে মিহি চিনি সরানো সহজ নাকি মটরের দানা? অবশ্যই চিনি। ঠিক সেভাবেই ছোট বালির কণাগুলোকে ঢেউ অনেক সহজে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আর দ্বিতীয় নিয়ন্ত্রক হল ঢেউয়ের শক্তি, যেটা মূলত তার উচ্চতার উপর নির্ভর করে। এই বার চার্টটা দেখুন, এখানে এইচএস বা সিগনিফিক্যান্ট ওয়েভ হাইট দিয়ে ঢেউয়ের গড় উচ্চতা বোঝানো হচ্ছে। চার্টটা খুব পরিষ্কার দেখাচ্ছে যে ঢেউ যত উঁচু হবে, তার বালি সরানোর ক্ষমতাও তত বেশি হবে। শান্ত আবহাওয়ার ছোট ছোট ঢেউ অল্প বালি সরায়, কিন্তু ঝড়ের সময়ের বিশাল ঢেউ একটা গোটা সৈকতের চেহারাটাই বদলে দিতে পারে। তাহলে এই দুটো বিষয়কে যদি আমরা একসাথে মেলাই, আমরা কি এটা বলতে পারি যে বড় নুড়িপাথর দিয়ে তৈরি একটা সৈকত মিহি বালির সৈকতের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল হবে? অবশ্যই। বড় কণা মানেই বেশি স্থিতিশীলতা। কিন্তু একজন কোস্টাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের শুধু থিওরি জানলেই তো চলবে না, এই বালির আদান প্রদানকে পরিমাপও করতে হবে। চলুন দেখি আমরা এই হিসাবটা ঠিক কিভাবে করি। এই হিসাবটাকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল সৈকতটাকে একটা বালির ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ভাবা। এই স্লাইডে একটা বাস্তব উদাহরণ দেখুন। ইঞ্জিনিয়াররা সৈকতের জন্য ঠিক একটা ব্যাংক অ্যাকাউন্টের মতোই স্যান্ড বাজেট তৈরি করেন। একদিকে অ্যাকাউন্টে কত বালি জমা হচ্ছে বা ডিপোজিট হচ্ছে, আর অন্যদিকে কত বালি বেরিয়ে যাচ্ছে বা উইথড্রল হচ্ছে তার নিখুঁত হিসাব রাখা হয়। সোজা কথা, যদি অ্যাকাউন্টে জমার চেয়ে খরচ বেশি হয়, মানে উইথড্রল বেশি, তাহলে সৈকতের ক্ষয় বা ইরোশন হচ্ছে। আর যদি ডিপোজিট বেশি হয়, তাহলে সৈকত বাড়ছে,
মানে অ্যাকাউন্টে বালি জমছে। আর এই স্যান্ড বাজেটের আসল ক্ষমতা হল ভবিষ্যৎবাণী করা। এই গ্রাফটা দেখাচ্ছে কিভাবে তটরেখার আকার বা অ্যাঙ্গেল বালির নেট প্রবাহের দিক এবং পরিমাণকে নিয়ন্ত্রণ করে। একজন ইঞ্জিনিয়ারের কাছে এই তথ্যটা কিন্তু অমূল্য। এর উপর ভিত্তি করেই ঠিক করা হয় কোথায় নতুন বন্দর তৈরি করা নিরাপদ হবে বা কোন সৈকতকে রক্ষা করার জন্য কী ধরনের স্ট্রাকচার বানাতে হবে। বেশ, তাহলে আমরা বালির নদী দেখলাম, তার নিয়ন্ত্রকদের চিনলাম, আর ইঞ্জিনিয়ারদের হিসাবটাও বুঝলাম। এবার চলুন সবগুলোকে একসাথে জুড়ে দেখি যে এই জ্ঞানটা বাস্তবে আমাদের ঠিক কী কাজে লাগবে। পুরো বিষয়টা মনে রাখার জন্য একটা সহজ ট্রিক আছে। শুধু মনে রাখুন ঢেউ ক, অর্থাৎ ঢেউ মানে ঢেউয়ের শক্তি, কোণ মানে ঢেউয়ের কোণ, আর কণা মানে বালির কণার আকার। এই তিনটেই হল লিটোরাল ড্রিফটের মূল চালিকা শক্তি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন ঝটপট একবার দেখিনি। ১. লিটারাল ড্রিফট হল তট বরাবর বয়ে চলা একটা বালির নদী। ২. এর প্রধান চালক হল কোনাকুনিভাবে আছড়ে পড়া ঢেউ। ৩. ঢেউয়ের শক্তি আর বালির কণার আকার ঠিক করে দেয় যে কতটা বালি সরবে। আর ৪. ইঞ্জিনিয়াররা স্যান্ড বাজেট ব্যবহার করে উপকূলের ভবিষ্যৎ পরিবর্তন সম্পর্কে ধারণা করতে পারেন। সব শেষে একটা কথা ভাবুন, ক্লাইমেট চেঞ্জের ফলে সমুদ্রের জলস্তর যখন বাড়ছে, তখন এই বালির নদীর গতি প্রকৃতি বোঝাটা ভারতের প্রায় ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূলকে রক্ষা করার জন্য কতটা জরুরি হবে। ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানে কিন্তু আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। এর সাহায্যে আপনারা এমন কোস্টাল প্রোটেকশন ডিজাইন করবেন যা টিকসই হবে, এমন নতুন প্রযুক্তি আনবেন যা আমাদের উপকূলকে রক্ষা করবে। তাই এই রহস্যটা বোঝা শুধু একটা পরীক্ষার বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যৎ উপকূলকে বাঁচানোর চাবিকাঠি।